প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। আমার আজকের ক্লাস প্লান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট। এর কোড হচ্ছে 67063। এখানে প্রথম 3টে ডিজিট 670, এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের কোড, এবং 6 ষষ্ঠ পর্বের কোড, সর্বশেষ 3 হলো এই সাবজেক্টটির ক্রেডিট। তো এই সাবজেক্ট নিয়ে আমি আছি তোমাদের সাথে, SM ফারুক হোসেন, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকের এই ক্লাসে তোমাদের প্রথম দিনে আছে প্রথম অধ্যায় প্লান্ট মেশিনারি। প্লান্ট মেশিনারি এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। মেশিনারি কিভাবে স্থাপন করা হবে, মেশিনারি কিভাবে কাজে যাবে সেটা নিশ্চিত করা। এই অধ্যায়ের টপিকস ভিত্তিক, বিষয়ভিত্তিক যে আলোচনা আছে সেটি হলো প্লান্ট এবং প্লান্ট ইঞ্জিনিয়ারিং, যন্ত্রাদি স্থাপন ও সমরেখকরণ, প্লান্ট মেশিনারি এর যথাযথ স্থাপন ও যথাযথ সমরেখকরণের প্রয়োজনীয়তা, স্থান প্রস্তুতি, মেঝে বিবেচনায় স্থান প্রস্তুতির উপাদান, মেঝে বিবেচনায় কম্পন উপাদান চিহ্নিতকরণ, এবং আছে শেপ ও কাপলিংয়ের সমরেখকরণ, অগ্রবিবেচন। এই অধ্যায়ে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা। প্রথম বিষয়টা হচ্ছে প্লান্ট এবং প্লান্ট মেশিনারি। প্লান্ট এবং প্লান্ট মেশিনারি, প্লান্ট ইঞ্জিনিয়ারিং। প্লান্ট হলো, দেখো, একটা ওয়ার্কশপ বা একটা শিল্প কারখানা বা একটা ইন্ডাস্ট্রি, যেখানে প্লান্ট হলো একটা ইন্ডাস্ট্রিতে বা একটা শিল্প কারখানায় বা একটা ওয়ার্কশপে একটা দ্রব্য উৎপাদন করার জন্য কিছু কাঁচামালের উপরে প্রক্রিয়াকরণ এবং শ্রমিকের মাধ্যমে কাজ করার নির্দিষ্ট নিয়মে কাজ করে একটা দ্রব্য উৎপাদন করা, অর্থাৎ প্রকৌশল কর্মকাণ্ডে প্লান্ট বলতে যেমন ধরো আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যেখানে ফ্রেশের তোমরা অনেক জিনিস দাও, আটা, সিমেন্ট, তারপরে চিনি, তেল, এর বাইরেও। তো এটা একটা ইন্ডাস্ট্রি, এখান থেকে একটা নির্দিষ্ট নিয়মে শ্রমিকরা কাজ করে একটা নির্দিষ্ট প্রোডাক্ট উৎপন্ন করে। আনন্দ শিপইয়ার্ড একটা জাহাজ শিল্প, এপাশে অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে, তোমরা যারা মেঘনা ঘাটায় গিয়েছো তারা দেখতে পাবে। আনন্দ শিপইয়ার্ডে সেখানে জাহাজ তৈরি হয়, জাহাজ হলো তাদের প্রোডাক্ট। এখানেও বিভিন্ন ধরনের মেশিন প্রক্রিয়াধীন অবস্থায় থাকে, প্লাজমা কাটিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, বেন্ড মেশিন, এরপরে
সব ছোট ছোট জিনিস শিটগুলো এক জায়গায় করে একটা ফাইনাল প্রোডাক্ট জাহাজ হিসেবে তারা ছেড়ে দেয়। প্লান্ট ইঞ্জিনিয়ারিং হলো এই শিল্প কারখানাগুলোতে, এই সকল শিল্প কারখানাগুলোতে কিভাবে মেশিন বসবে, কোন মেশিন কোথায় বসবে, তার অংশসমূহ কিভাবে স্থাপিত হবে, সেখানে কি কাঁচামাল ব্যবহার করা হবে, কাঁচামালের যাতায়াত ব্যবস্থা কি হবে, সেখানে কতগুলো মেশিন বসবে, কোন ধরনের শ্রমিক কাজ করবে, কি প্রোডাক্ট উৎপন্ন হবে, এ সকল বিষয়ে যে বিশদ আলোচনা করা হয় যে সাবজেক্টটা, সেটা হচ্ছে প্লান্ট ইঞ্জিনিয়ারিং। শিল্প কারখানায় যেমন আগেই বললাম যে তোমাদের মেশিন শপে তোমরা যেরকম একটা প্রোডাক্ট তৈরি করো, সে একটা সেন্টার পাঞ্চ তৈরি করছো, সেখানে তোমরা লেদ মেশিনে যাচ্ছ শুরুতেই না, আগে মেশিন শপ থেকে তোমরা, এটা একটা ওয়ার্কশপ, এটা একটা ল্যাব। এখানে ধরো তুমি শ্রমিক হিসাবে একটা প্রোডাক্ট তৈরি করবে। এখানে তুমি প্রথমে একটা কাঁচামাল কেটে নিচ্ছ রড থেকে, এমএস রড থেকে। সেই কাঁচামালটা পাওয়ার স বা হ্যাকস ব্লেড দিয়ে কেটে নিচ্ছ। তারপরে তুমি লেদ মেশিনে সেট করছো, টার্নিং ফেসিং করছো। এরপরে এটাকে নার্লিং, ট্যাপার টার্নিং, এই অপারেশনগুলো করার মাধ্যমে একটা সেন্টার পাঞ্চ তৈরি করছো। এই পুরো প্রসেসটা আলোচনা করা হয় যেখানে, এই প্রসেসটাই হচ্ছে প্লান্ট ইঞ্জিনিয়ারিং। তবে তোমার এই প্রোডাক্ট তৈরির যে থিমটা আমি দিলাম, তার আগেই কিন্তু তোমার লেদ মেশিনটা স্থাপন করতে হবে, এটাও প্লান্ট ইঞ্জিনিয়ারিংয়ের একটা অংশ। পাওয়ার সা মেশিনটা স্থাপন করতে হবে, ভাইস স্থাপন করতে হবে, ড্রিল মেশিন স্থাপন করতে হবে। এই কাজগুলো, অপারেশনগুলো যখন করবে, তখন তোমাকে অবশ্যই আগে মেশিনগুলো স্থাপন করতে হবে। তো শিল্প কারখানা একটা তৈরি করতে হবে, অর্থাৎ একটা ওয়ার্কশপ তোমাকে তৈরি করতে হবে, তাহলে একটা ফাইনাল প্রোডাক্ট তুমি বের করতে পারবে। এটা হলো প্লান্ট ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো যন্ত্রপাতি স্থাপন এবং সমরেখকরণ বা অ্যালাইনমেন্ট করা। ইনস্টলেশন হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে একটা ওয়ার্কশপে মেশিনগুলোকে দৃঢ়ভাবে বসানো বা স্থাপন করা, সেট করা, তার প্রত্যেকটা অংশ সুচারুরূপে বসানো, একটা পূর্ণাঙ্গ ফিটিংয়ের মাধ্যমে কার্যবস্তুকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে তার দ্রব্য উৎপাদন করার প্রক্রিয়া। এখন ইনস্টলেশনের মেন থিম হচ্ছে যে তুমি একটা মেশিন কীভাবে বসাবে, মেশিনটা কী কী কাজ করবে, মেশিনের লেআউট প্ল্যান কী হবে, মেশিন কতগুলো একই ধরনের মেশিন বসবে, এই জিনিসগুলো এখানে খেয়াল করতে হবে। যেমন যদি আমাকে ইনস্টলেশনের ক্ষেত্রে চিন্তা করতে হয়, প্রথমে আমাকে লেদ মেশিনগুলো আমরা বসাই, আমাদের ওয়ার্কশপ দিয়ে চিন্তা করি। এই লেদ মেশিনগুলো এক লাইনে থাকে, আবার লেদ মেশিনের হেড স্টকগুলো এক লাইনে থাকে, টেল স্টকগুলো আরেক লাইনে থাকে। একইভাবে এই ইনস্টলেশনের ক্ষেত্রে স্থানটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। ইনস্টলেশনের সময় মেশিনের বিভিন্ন অংশগুলো সঠিকভাবে টাইট করতে হবে, দৃঢ়ভাবে আটকাইতে হবে, তার বেস ঠিক করতে হবে। এভাবে একটা মেশিন পূর্ণাঙ্গরমে বসানোর পরে সে তার দ্রব্য উৎপাদনে যেতে পারে। অ্যালাইনমেন্ট বা সমরেখকরণ বলতে এখানে মেশিনের বিভিন্ন অংশ, যেমন
হেড স্ট্রোক এবং টেল স্ট্রোকের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল এসে বসবে। আবার মেশিনের বেজ সাথে তার উপরের অংশগুলো একটা অ্যাঙ্গেলে থাকবে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি না থাকে, এই অ্যালাইনমেন্ট যদি আমি ঠিক না থাকে, চিত্রের মধ্যে আমি দেখাইছি, দেখো একটা গাড়িকে কীভাবে অ্যালাইনমেন্ট করছে, তার চাকা বসানোর পরে নির্দিষ্ট একটা যন্ত্র দিয়ে এটা করছে। এখানে অ্যালাইনমেন্ট ঠিক না হলে প্রত্যেকটা ক্ষেত্রেই মেশিন দুর্বল হয়ে যাবে, কাজ করবে না সঠিক অ্যাকুরেসি সহকারে। সুতরাং অ্যালাইনমেন্ট ক্ষেত্রে আরও একটু চিন্তা করতে হবে। আগে যেটা বলেছি, একটা লেদ মেশিন এক সাইডে যখন 10টা বসবে, 10টা লেদ মেশিনের হেড স্ট্রোকগুলো একই লাইনে থাকবে, টেল স্ট্রোকগুলো একই লাইনে থাকবে। আবার মেশিনের ইন্টারনাল গতি যেটা, তার মেশিনের মেন অংশের সাথে তার জগুলো, তার যে ঘূর্ণায়মান অংশ, এই জিনিসগুলো সাম্য অবস্থায় থাকবে, একটা ভারসাম্য থাকবে। এভাবেই অ্যালাইনমেন্ট ঠিক করে সমরক্ষ করে মেশিনটাকে বসাইতে হবে, তাহলে সে পরিপূর্ণরূপে কাজ করতে পারবে। প্ল্যান্ট মেশিনারি যথাযথ স্থাপন ও সমরক্ষকরণের প্রয়োজনীয়তা, যেটা আগেই বলতেছিলাম, যে এখানে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে। কোথাও কোনো নাট বোল্ট কখনো ঢিলা থাকা যাবে না, স্লাগ থাকা যাবে না, পূর্ণাঙ্গ টাইট ফিটভাবে আটকাই দিতে হবে। শ্যাফট কাপলিংগুলো নির্দিষ্ট জায়গায় জায়গায় বসাতে হবে, কোথাও কোনো গ্যাপ থাকা যাবে না। কম্পনমুক্ত করতে হবে। কম্পনমুক্ত না করলে কি হবে, দৃঢ়ভাবে স্থাপন না করলে, মেশিন যখন দৃঢ়ভাবে স্থাপন না হবে তখন যদি থ্রেডযুক্ত অংশ হয় তাহলে থ্রেডটা নষ্ট হয়ে যাবে। এরপরে যদি ঘর্ষণযুক্ত কাপলিং থাকে তাহলে সেখানে কাপলিং করে করে ঘর্ষণ হয়ে সেই জায়গাটা ক্ষয় হয়ে যাবে, আস্তে আস্তে মেশিনটা নষ্ট হয়ে যাবে। পরের অংশেই বোঝা যাচ্ছে যে মেশিনের আয়ু বাড়ানো। এই মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন এবং কম্পনমুক্ত করার জন্যই যদি করতে পারি তাহলে মেশিনের আয়ুটা বাড়বে। এবং এছাড়াও মেশিনের আয়ুষ্কাল বাড়ানোর জন্য, তার কার্যক্ষমতা দীর্ঘ সময় করার জন্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করতে হবে। কন্টিনিউ কাজ করা শেষে মেশিনকে পরিষ্কার করতে হবে, লুব্রিকেটিং করতে হবে, যাতে মরিচা পড়ে এটা নষ্ট না হয়। এরপরে প্লান্ট মেঝের সুষ্ঠু ব্যবহার বাড়াইতে হবে। প্লান্ট মেঝেতে দেখা যাচ্ছে আমার 10টা মেশিন বসলেই আমার হয়ে যাবে, আমি স্পেসটা ঠিক ওই পরিমাণ নিব এবং ওই স্থানটায় যাতে আমার কোনো জায়গাটা অকেজো না থাকে। যদি অকেজো থাকে তাহলে ওই জায়গাটা আমার, ওই জায়গার দামটা, ওই জায়গার কস্টটা, প্রোডাকশন কস্টে প্রভাব পড়বে। এই জন্য আমাকে মেঝের সুষ্ঠু ব্যবহার করতে হবে এবং দেখতে হবে যে কিভাবে বসালে সব মেশিনগুলো সহজভাবে বসে এবং জায়গাও কোনো এক্সট্রা পড়ে না থাকে। যেটা আগেই বলেছি, মেশিনের বিভিন্ন অংশের কার্যকারিতা বাড়ানোর জন্য টাইট ফিট করতে হবে, কার্যকরীভাবে আটকাইতে হবে এবং সুনির্দিষ্ট নিয়মে মেশিনকে পরিচালনা করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে এবং সঠিকভাবে স্থাপিত না হলে এই বিভিন্ন অংশের, যেটা আগে বলেছি, যে যদি থ্রেডযুক্ত অংশ হয় তাহলে এটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। যদি থ্রেডযুক্ত অংশ না হয়, কাপলিং জায়গা হয়, তাহলে ঘর্ষণে ক্ষয় হয়ে যাবে। এভাবে মেশিনটা বিভিন্ন অংশ, যন্ত্রাংশগুলো ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাবে। এছাড়াও দুর্ঘটনা কমে আনতে হবে। দুর্ঘটনা আমাদের সবার জন্যই ক্ষতিকর, মেশিন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য ক্ষতিকর, যারা শ্রমিক তাদের জন্য ক্ষতিকর, মেশিনের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। সুতরাং কাজ করার সময় মনোযোগ থাকতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে
মেশিন ক্ষয় হয়ে হয়ে আস্তে আস্তে ভেঙে যাবে, তখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং মেশিনিস্ট যারা, যদি একটা মেশিন যখন একজন মেশিনিস্ট ধরে, তখন তার কি অবস্থা, সে যদি মেশিনটাকে পরিপূর্ণ সুস্থভাবে পায়, স্বাভাবিকভাবে পায়, ফিটফাট পায়, তাহলে সে কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওই কাজে তার ধীরে ধীরে দক্ষতা বাড়ে। কিন্তু যদি সে মেশিন চালানো শুরু করলো, দেখা যাচ্ছে যে তার জটা ঠিকমতো কাজ করছে না, তারপরে তার গিয়ারগুলো ঠিকমতো পড়তেছে, হতে পারে এটা গিয়ার ঠিকমতো সেট আপ না হওয়ার কারণে, হতে পারে এটা ঠিকমতো অ্যালাইনমেন্ট না থাকার কারণে, হতে পারে সাম্য অবস্থা না থাকার কারণে, গতি ঠিক না থাকার কারণে। এই জিনিসগুলো যখন থাকবে, মেশিনিস্টের কাজে দক্ষতা বাড়বে যদি এটা সব দিক থেকে ঠিকঠাক থাকে। একটা মেশিনিস্ট যখন কাজ করবে, তার মেশিন যদি ফিট থাকে, তাহলে সে এই কাজে আরও বেশি পারদর্শী হবে। এছাড়াও আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে পর্যাপ্ত। আলো বাতাস না থাকলে মেশিনিস্ট যখন কাজ করবে, তখন তার দেখা যাবে যে দম বন্ধ হয়ে আসছে, তারপরে লাইটে দেখতে পাচ্ছে না, মেজারমেন্টগুলো ঠিকমতো করতে পারছে না। এই জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া তার চলমান স্থানগুলোতে সে সঠিকভাবে চলতে পারে এরকম ব্যবস্থা থাকতে হবে। এই সব দিক থেকেই প্রোডাক্টের গুণগত মান অবশ্যই নিশ্চিত করতে হবে। মেশিন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ওই মেশিন যে ওয়ার্কশপ থাকবে, সেখানে সেফটি ইকুইপমেন্ট, মেশিনের অন্যান্য যন্ত্রপাতি যেগুলো সহজে যাতে রক্ষণাবেক্ষণ করা যায়, এবং এক্ষেত্রে যদি বাহিরে যাওয়া লাগে, নির্দিষ্ট রক্ষণাবেক্ষণের কাজগুলো যদি আমার ইনস্ট্রুমেন্টগুলো আমার ওয়ার্কশপেই থাকে, তাহলে সেখান থেকে সে কাজগুলো করতে সহজ হয়। মেশিনের নির্দিষ্ট বক্স থাকে, সেই বক্সে রক্ষণাবেক্ষণ কাজের জিনিসপত্রগুলো থাকে। এই জিনিসগুলো যদি থাকে, তাহলে সহজে সুবিধা অনুযায়ী, সময় অনুযায়ী কাজটা ইনস্ট্যান্ট রক্ষণাবেক্ষণ করে কাজ চালানো যায়। মেশিনের ইনার্শিয়া বল কমানো, অতিরিক্ত ইনার্শিয়া বল, কার্যকালীন সময়ে বিভিন্ন অংশ অতিরিক্ত পীড়ন সৃষ্টি থেকেও আমাদেরকে খেয়াল করতে হবে, যে পীড়ন যাতে অতিরিক্ত সৃষ্টি না হয়, সেই জিনিসগুলো মেনটেন করে আমাদেরকে মেশিন বসাতে হবে। এছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। যেমন শব্দ দূষণের ক্ষেত্রে বয়লার যখন চলে, পাওয়ার প্ল্যান্টগুলোতে অফিসের অন্যান্য কার্যক্রম চালানোর জন্য কাজ ঘেরা রুমে বসে, কারণ বয়লারের যে সাউন্ড, এই সাউন্ডে যারা পাওয়ার প্ল্যান্টে গেছো তারা দেখতে পাবে, এই সাউন্ডে কান বন্ধ করে রেখে কাজ করা সম্ভব নয়। প্রচণ্ড সাউন্ড হয় বয়লার যখন চলে, তো এই সাউন্ডকে নিয়ন্ত্রণ করে কাজ করতে হয়। যেমন পাওয়ার প্ল্যান্টের মেশিনগুলো স্থাপন করতে হয়, এবং এই পাওয়ার প্ল্যান্টে যারা গেছে তারা দেখবে যে বয়লার যেখানে বসানো আছে তার বাইরে সাউন্ডটা নাই, ওই রুমে যখন ঢুকে তখন তার কানে সাউন্ডটা আসে। সুতরাং এই শব্দটাকে কন্ট্রোলে নিয়ে কাজ করতে হবে। সর্বোপরি উৎপাদনের গুণগত মান ঠিক রাখতে হলে অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, অ্যাকুরেসি ঠিক রাখতে হবে, এবং সঠিকভাবে মেশিনকে স্থাপন করতে হবে। স্থান প্রস্তুতি, কোন মেশিন যখন কোথাও বসবে, সেই জায়গাটাকে পূর্ব তার নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া, সেখানে অয়েল বোল্ট দেওয়া, ঢালাই করা, তারপরে যদি অন্যান্য ইকুইপমেন্ট লাগে সেগুলোকে নির্দিষ্টভাবে মেনটেন করে অ্যালাইনমেন্ট করে বসানো, লেবেলিং করা। ভিত্তির জন্য তার মেঝেতে ঢালাই করে সেখানে লেবেল করে, যদি লেবেল ঠিক না হয় তাহলে মেশিন কম্পনমুক্ত হবে না, লেবেলটাকে অবশ্যই ঠিক করতে হবে।
প্রথমেই তার ভিত্তি প্রস্তুত করতে হবে। ভিত্তির উপরে রয়েল বোর্ড কাস্টিং বসে সেখানে প্রয়োজনীয় চিজেলিং করা এবং ড্রিলিংও করতে হবে যদি আমার সঠিকভাবে মেশিনকে বসাতে হয়। এরপরে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে যে আমার সব দিকে ঠিক আছে নাকি। স্পিড লেভেল ব্যবহার করে সাধারণত, এখন আধুনিক যুগে কিছু কিছু ক্ষেত্রে অটো কিলোমিটার ব্যবহার করে। এরপরে এটাকে গ্রাউটিং করা, মেশিন বসানোর পরে নাট বোল্ট বসানোর পরে যেসব ফাঁকা জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোতে নির্দিষ্ট কাস্টিং দিয়ে ঢালাই দিয়ে সেই জায়গায় পূর্ণাঙ্গভাবে পূরণ করে ফেলাতে কোথাও কোনো ফাঁক না থাকে। বেস প্লেট, তারপরে ফাউন্ডেশনের বোল্ট সমূহ কোথাও কোনো ফাঁকা থাকলে সেই জায়গাগুলোকে পূরণ করে স্থির করা এবং আবার পূর্ণাঙ্গভাবে লেভেলিং করে দেওয়া। এভাবে ফাইনালি একটা জায়গা প্রস্তুত করে তারপর মেশিনটাকে নাট বোল্টের মাধ্যমে টাইট করে ফাউন্ডেশনে স্থির করা হয়। গ্রাউটিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত অসমতা দূর করা যে উদ্দেশ্য থাকে, কম্পন মুক্ত করা, বিভিন্ন ফাঁকা অংশগুলো পূরণ করা, এই জিনিসগুলো খেয়াল করা হয়। মেজের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা উপাদান হিসাবে চিন্তা করি মেজের স্থান প্রস্তুতির জন্য, সেই জিনিসগুলো হলো মেশিনে ব্যবহৃত কাঁচামালের আকার আকৃতি, উপাদানের আকার আকৃতি, যে কাঁচামালটা আসবে সেটা মেশিনে বসাইতে হবে। সুতরাং মেশিনের দুই পাশে জায়গা থাকতে হবে যে কাঁচামালটা আমি লাগাবো মেশিনের যেখানে আমি কাজ করব। যেমন খুলনা শিপইয়ার্ডে যখন কাজ আমি দেখেছি যে বড় বড় শ্যাফটগুলো যখন রিপেয়ারিং করতে হয়, লেদ মেশিনের বেড আছে, লম্বা বেড, মেশিন সব ঠিক ওইভাবে বড় বড় লেদ মেশিনগুলো বসানো। তো ঠিক ওই রকম যে ওই কাঁচামালটা যে যার উপর আমি কাজ করব সেই জিনিসটা আমাকে ওই লেদ মেশিনে আসতে হবে। সুতরাং ওই পরিমাণ স্পেস আমাকে রাখতে হবে। যে প্রোডাক্টটা আবার বের হবে ঠিক ওই শ্যাফটটাকে কাজ করেই তো আবার আমাকে জাহাজে পৌঁছে দিতে হবে। ঠিক ওই পরিমাণ জায়গা আমাকে সামনে রাখতে হবে, সামনে পিছনে যে প্রোডাক্টটা আমি কাজ করবো সেটা থাকতে হবে। এরপরে এর চতুর্দিকে জায়গা মেশিন এসে দাঁড়াবে, তারপরে নড়াচড়া করবে, একটু চলাফেরা, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। যেটা আগেই বলেছি, আলো বাতাস না থাকলে একজন মেশিনিস্ট কাজের স্বাচ্ছন্দ্য বোধ করবে। নির্দিষ্ট জায়গায় মাটি খনন করতে হবে, মাটির গুণাগুণ কেমন দেখতে হবে, ঢালাই করতে হবে এবং উপাদানসমূহের উপাদান নিশ্চিত করতে হবে যে ঢালাইয়ে যেসব ব্যবহার ইট, বালি, সিমেন্ট এগুলো নির্দিষ্ট অনুপাতে করতে হবে। গ্রাউটিং করণ যেটা আগেই বলেছি যে সব কিছু করার পরে সকল ফাঁকা অংশগুলো পূরণ করে লেবেলিং করা। এরপরে প্রয়োজনীয় আকারে ড্রিলিং করা ও চিজেলিং করা। এরপরে মেঝে বিবেচনা, কম্পন উপাদান, মেঝের সমতলতা। মেঝে যদি সমতল না হয় তাহলে কম্পন ঠিক থাকবে না, সে তার তার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, মেশিন সোজা থাকবে না। মেঝের কম্পন এবং রোধন, মেঝের কম্পন রোধক এবং শোষণ ক্ষমতা থাকতে হবে। বিভিন্ন অংশের মধ্যে অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে, সমরেখতা থাকতে হবে। যেটা আগে বলেছি, হেড স্ট্রোকগুলো একই লাইনে থাকবে, টেল স্ট্রোকগুলো একই লাইনে থাকবে। ঘূর্ণায়মান অংশের ভারসাম্যতা থাকতে হবে, যেটা প্রথমে বলেছি আমি যে ঘূর্ণায়মান অংশ মেশিনের লেদ মেশিনের যে আমরা চাক বলি যেটাকে, এরা যখন ঘুরবে, 3 জ চাক, এই যখন ঘুরবে তখন অবশ্যই এর বিভিন্ন অংশগুলো যেন ভারসাম্য অবস্থায় থাকে, এর গতি ঠিক থাকতে হবে। অতিরিক্ত গতি হলেও আবার নষ্ট হবে, কম গতি হলেও কাজ করা যাবে। এরপরে মেশিনের বেজ অন্যান্য দেরি অংশের সাথে
এলাস্টিক গুণ থাকতে হবে, স্থিতিস্থাপক গুণ থাকতে হবে। মেশিনগুলো যদি ইলাস্টিসিটি ঠিক না থাকে তাহলে মেশিন সঠিকভাবে কাজ করবে। পূর্বেই বলেছি যথাযথ রক্ষণাবেক্ষণ পদ্ধতি থাকতে হবে। রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট যন্ত্রপাতিগুলো কাছে থাকতে হবে যাতে সহজে ছোট ছোট কাজগুলো সমন্বয় করা যায়, এবং কাজ শেষে মেশিনকে পরিষ্কার করে পূর্ণাঙ্গ লুব্রিকেটিং করে সেটাকে পরবর্তী কার্য উপযোগী করার মতো থাকতে হবে। নাহলে কাজ শেষে রেখে গেলাম, যন্ত্রপাতি ছড়াই ছিটে অ্যাক্সিডেন্ট হবে অথবা পরবর্তী কাজের জন্য এটাকে সঠিকভাবে পাওয়া যাবে না। এরপরে শ্যাফট এবং কাপলিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো চিন্তা করা হয় সেটা হলো, শ্যাফট কাপলিং করা হয় অনাকাঙ্ক্ষিত কম্পন সৃষ্টি রোধ করা, এখানে এমনভাবে দৃঢ়ভাবে আটকানো যাতে এটাকে সে কম্পন সৃষ্টি রোধ করে। আসলে শ্যাফট হচ্ছে একটা ঘূর্ণায়মান যন্ত্রাংশ যা ঘূর্ণনের মাধ্যমে শক্তি স্থানান্তর করতে পারে। এখানে চিত্রের মধ্যে দেখানো হচ্ছে, এখানে ঠিক যে খাসে যেটা বসার সেটাকে সেখানে বসাতে হবে। যেমন আমরা দেখি একটা চাবি যেরকম ঘোরানোর সময় যদি নির্দিষ্ট নিয়মে না ঘোরানো হয়, নির্দিষ্ট জায়গায় না পড়ে, তাহলে তালাটা খুলে না। ঠিক সেম ওয়েতে আমাকে অবশ্যই শ্যাফট কাপলিং করার সময় এই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিস সঠিকভাবে বসাইতে হবে, নাহলে আগের মতো বলেছি যে ঘর্ষণ এটি নষ্ট হয়ে যাবে। কাপলিংয়ের জোর দৃঢ় হতে হবে, অনাকাঙ্ক্ষিত প্রেস এটাকে রোধ করতে হবে, এবং যাতে এটা ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়, সে ধরনের লোড প্রয়োগ করতে হবে। একটা তার নির্দিষ্ট অ্যালাইনমেন্ট থাকে যে সে এত শক্তি গ্রহণ করতে পারবে, এত বল গ্রহণ করতে পারবে, এর বাইরে তার বল প্রয়োগ না করা বা একটু সেফটি ফ্যাক্টর রেখে বল প্রয়োগ করা। এরপরে কাপলিং যে কারণে ক্ষয় হয়, অসমরক্ষ হলে, অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে, বেশি কম্পন হলে, তাপ প্রয়োগের ফলে যেমন যেসব মেটাল থাকে এগুলো অনেক সময় প্রসারিত হয়, সেক্ষেত্রেও কাপলিং ক্ষয় হতে পারে। অতিরিক্ত লোড দিলে ক্ষয় হতে পারে, আবার যথাযথ লুব্রিকেশন না থাকলেও এটা ক্ষয় হতে পারে। সর্বশেষ একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে অটোকোলিমেটার, এটা কাজ হলো এর বিভিন্ন অংশ থাকে, কোলিমেটার, টেলিস্কোপ, আইপিস এবং মাইক্রোমিটার, সেটিং লাইন, স্কেল এবং আলোক উৎস, এই কয়টি অংশ নিয়ে অটোকোলিমেটার গঠিত। এটা সাধারণত অ্যালাইনমেন্টের কাজে ব্যবহার করে। এখানে আলোক রশ্মি যদি সমতলীয় প্রতিফলিত তলে পতিত হয়, অর্থাৎ প্রতিফলন তল আলোক রশ্মির সাথে যদি লম্ব হয়ে থাকে তাহলে আবার সোজাসুজি ফিরে আসে, অর্থাৎ আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। আর যদি কাত হয়ে থাকে তাহলে প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে সরে যাবে। তো তোমাদের বাড়ির কাজ, এই প্রশ্নগুলো তোমরা দেখবে। প্লান্ট ইঞ্জিনিয়ারিং কী, গ্রাউটিং কী, প্লান্ট মেশিনের স্থাপন ও সমরেখকরণের প্রয়োজনীয়তা, মেশিন টুলসের সমরেখ পরীক্ষার নীতিগুলো, একটি অটোকোলিমেটারের গঠন ও কার্যপ্রণালী, এগুলো লিখবে, পড়বে। এবং এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা ভিজিট করো skills.gov.bd/dte, www.facebook.com/skills.gov.bd। তোমাদের আজকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে।